নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রত্যেকে ভালো আছি, আশা করি আপনারাও প্রত্যেকে ভালো আছেন। একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর জানাই যে আজকে এই ব্লগটা আমার কাছে কেন ভীষণ রকম স্পেশাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট আয়োজনের গণেশ পুজো, যে পুজোটা আমি আমার চরম ভক্তি ভালোবাসা দিয়ে বিনায়কজি অর্থাৎ গণেশজির উদ্দেশ্যে 2024-এ করেছিলাম। ভিডিওটা তখন থেকে এডিট করা হয়নি, তবে আজ 2025-এর শুরুতে যখন আবারও গণেশ পুজো করব, তখন আবারও সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে। এবং সাথে আরও বলি যে আমি কি ভাবে এই গণেশ পুজো করেছিলাম, সেগুলোকে আরেকবার নিজে রিকল করার জন্যই এই ভিডিওটা দেখা এবং আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই এখানে আলপনা এঁকে নিয়েছি, আর সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ঠাকুর যেখানে বসাবো সেই আসনটা রেডি করা। গণেশজি লাল রং ভীষণ রকম পছন্দ করেন, সেজন্য গণেশজির জন্য এনেছি লাল রঙের আসন। আর এই হলো আমার গণপতি বাপ্পা, যাকে আমি নিয়ে এসেছি প্রেম এবং ভালোবাসা দিয়ে আমার ঘরে। যেহেতু এটা মাটির মূর্তি, তাই এখানে আমি তুলো দিয়েই ভালো করে গঙ্গা জল দিয়ে ওনাকে মুছিয়ে এখানে স্থাপন করলাম। স্নান টান সেরে একেবারে আমি রেডি। আর গণেশজির দুপাশে দিয়েছি দুটো পান, এবং গণেশজির সামনেও দিয়েছি একটি পান। গণেশজির দুপাশে যে দুটো পান দিয়েছি, ওনারা হলেন গণেশজির ওয়াইফ অর্থাৎ স্ত্রী, ঋদ্ধি এবং সিদ্ধি। এটা গণেশ ঠাকুরের পাশে বসাতে হয়, সেই জন্যই আমিও নিয়ম মেনে বসিয়েছি। আর সেই পানগুলোর মধ্যে কি দিয়েছি, আরও কিভাবে পুজোগুলো করলাম, কিভাবে করলাম, সেই সবটুকুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত এই ভিডিওটা শেষে অবশ্যই রাখবেন। আশা করছি আমার এই ভিডিও আপনাদেরকে খানিকটা হলেও সাহায্য করবে। তবে একটা কথা বলি, সবার ঊর্ধ্বে কিন্তু ভক্তি। আপনি প্রসাদ হিসাবে বা ভোগ হিসাবে কি রাখবেন, আপনি কোথায় ভগবানকে বসিয়েছেন, কিংবা কি করে করছেন, এগুলো একটা বিষয় হলেও সব বিষয় কিন্তু নয়। আপনি কি মন্ত্র পাঠ করছেন, আপনি আরও বিভিন্ন যে নীতি নিয়ম কতটা মানলেন না, এই সবের থেকেও বন্ধুরা সত্যি বলছি, আমার নিজের পুজো করে মনে হয়েছে যে আপনার মনের ভক্তিটাই কিন্তু সব। আমার বাড়িতে কোনো ঠাকুরমশাইকে দিয়ে আমি এই পুজোটা করাই না, তবে আমি নিষ্ঠা ভরে আজ বহু বছর ধরে গণেশজিকে পুজো করছি নিজের মতো করে। এবং আমি বলবো যে আপনারা যে ভগবানে বিশ্বাস করেন, সেই ভগবানকে যখনই পুজো করবেন, সেখানে যেন আপনার চরম ভক্তি প্রকাশ পায়। এই ভক্তিটাই ভগবান চায়। এই সমস্ত কিছুর আয়োজন ভগবান কিন্তু চান না। এটা আমি নিজে মনে থেকে উপলব্ধি করি। আর উপলব্ধি করি বলে আমার কখনোই পুজো নিয়ে মনের মধ্যে ভয় কাজ করে না যে এটা ভুল হয়ে গেল, ওটা ভুল হয়ে গেল। অনেকেই এ কথা মনে মনে বলেন বা ভাবেন, এ বাবা পুজোটা আমার এভাবে হলো ওভাবে হলো, কিন্তু বিশ্বাস করুন আমার কখনো এরকমটা মনে হয় না। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান আপনার উদ্দেশ্য দেখছে, ভগবান আপনার ভক্তি দেখছে। আর সেজন্য কোনো রকম ভয় ছাড়া তীব্র ভালোবাসা আর অসম্ভব বিশ্বাস নিয়ে আপনার ভগবানকে ডাকুন, তিনি যেন আপনার পুজো গ্রহণ করেন। এটাই কিন্তু একমাত্র ভগবানকে পাওয়ার রাস্তা। এটা বাদে কিন্তু কোনোটাই ভগবান গ্রহণ করতে চান না কিংবা গ্রহণ করেন না। আপনার ভক্তি আর ভালোবাসাই ভগবানের একমাত্র পাওয়ার জিনিস, কারণ বাকি তো ওনার কাছে সবই আছে।
ওনার তো পাওয়ার কিচ্ছু নেই, বরং উনিই আমাদেরকে দিয়ে থাকেন। আমার এই ভিডিওটার জন্য আমার কোনো স্ট্যান্ড নেই। আমার ছেলে অনেক ছোট, তো সেই ছেলেকেই আমি এই ভিডিওটা করতে বলেছি, যাতে আমি এই জিনিসগুলো দেখে আবারও সেই একটা বিশাল রকম পজিটিভ ভাইবে ফিরে যাই, যখন আমি ভগবানজিকে আরাধনা করি। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আজকে এই গণেশ পুজোতে আমার বাড়ির একটি জবা ফুল ভগবানকে নিবেদন করব, এবং এটা আমার কাছে অনেক বড় একটা আনন্দের বিষয়। বাজার থেকে শত ফুল কেনার পরও যদি বাড়ির এরকম একটা ফুল দিয়ে ভগবানকে আরাধনা করা যায়, কিংবা তার চরণে নিজের শ্রদ্ধা ভক্তি রাখা যায়, তার থেকে বড় জিনিস বোধহয় আর কিছুই হয় না, তাই না? তাই ভগবানকে আরও একবার ধন্যবাদ যে আমার এই ছোট্ট ব্যালকনিতে আপনি আজকে একটা ফুল ফুটিয়েছেন। এই পুজোর ক্ষেত্রে বলি, এই পুজো আমাকে কেউ শেখায়নি। আমার বাড়ির মানে বাপের বাড়ির তথা শ্বশুর বাড়িতে কোনো বাড়িতেই গণেশ পুজো করার কোনো রকম রীতিরেওয়াজ নেই। আমি আমার সর্বাঙ্গীন ভক্তি ভালোবাসা দিয়েই এই পুজো আমার বাড়িতে প্রথম শুরু করি, এবং শুরু করার পর আমি ভীষণ রকম একটা পজিটিভ ভাইব নিজের মধ্যে ফিল করতে শুরু করি। আমার মনে হয় আমি একটা আলাদা শক্তি, আলাদা প্রশান্তি পাচ্ছি, যা আমাকে অনেক বেশি শক্তিশালী করে তুলছে, অনেক বেশি ক্ষমতাবান করে তুলছে, যেই ক্ষমতা আমি আমার জীবন যুদ্ধে কাজে লাগাতে পারি। আমি যাতে খুব ভালোভাবে টিকে থাকার লড়াইতে জিততে পারি, এবং সেখানে আমার মনে হয় এই শক্তি আমার এই ভগবানই আমাকে দিয়ে থাকেন। আমরা প্রত্যেকে আমরা যে ভগবানেরই পুজো করি না কেন, আসলে তো সবাই এক। আসলে তো সেটা একটা মানে সীমাহীন শক্তি, যেখান থেকে আমরা শক্তি পাই। আসলে আমরা নিজেরা নিজেদেরকে খুঁজে পেতে চাই বলেই ভগবানের আরাধনা করি। ভগবান এমন একটা শক্তি, যে শক্তি আমাদেরকে আমাদের শক্তি সম্পর্কে জ্ঞাত করে। আমরা নিজেরা নিজেদের শক্তি সম্পর্কে আরো বেশি জানতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি। আর এই সব কিছু পারার জন্য আমাদের সেই ভগবানকে অনেক অনেক ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা, এভাবেই যেন আমরা আপনাকে আরাধনা করতে পারি, আপনার কাছে নিজেদের সব কিছু সঁপে দিতে পারি, আর আপনার থেকে অসীম অসীম শক্তি, সাহস, তেজ, ক্ষমতা লাভ করতে পারি, তাই না?
পুজো পাঠ সারার পর সম্পূর্ণ নিরামিষ আহার, ভাত, মুগের ডাল, পাঁপড় ভাজা আর আলু সিদ্ধ খাওয়ার পরে নেমে পড়েছি পরের ভোগ রেডি করতে। আর পরের ভোগটা কি? পরের ভোগটা হলো ফ্রায়েড রাইস এবং পনির। আর এইটা বানানোর জন্য আমি কিভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ এই ভোগটা রেডি করলাম সেটাই তোমরা এই ভিডিওতে দেখো। অবশ্যই একটু টায়ার্ড লাগছে, কিন্তু একটা আলাদা রকম আনন্দও পাচ্ছি, কারণ আমি এটি ঘরে খাওয়ার জন্য নয় বরং ভোগের জন্য বানাচ্ছি। প্রথমেই বাসমতি চালকে ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখে দেবো, আর ততক্ষণে আমি কেটে নেব ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজিগুলো। এদিকে শুকনো খোলায় খানিক গরম মশলা তেলে নিয়েছি, কারণ এটা আমি ওই পনিরের তরকারিতে দেব। আর এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এখানে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস আর টমেটোটা চাটনির জন্য। এখানে খানিক কাজু ভেজে নেব, আর এখানে পনিরগুলোকে ভালো করে টুকরো টুকরো করে স্কোয়ার মাপে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভেজে নেব, আর ভাজার আগে এগুলোকে ভালো করে ছাড়াতে হবে, কারণ একটার গায়ে একটা লেগে থাকলে ভালো করে তেলটা দুটোর গায়ে লাগে না। তো কাজু ভাজা তেলেই আমি এখানে একটা একটা করে পনির হালকা হাতে ছেড়ে পনিরগুলোকে হালকাভাবে নেড়ে ভেজে তুলে রেখে দেবো। ততক্ষণ ওদিকে আমার চালটাও ভালো খানিকক্ষণ ভিজে যাবে, কারণ ঘন্টাখানেক প্রায় হতে হলো। আর চালটা দেওয়ার পর দেখো অনেকক্ষণ পরে এসেছি, চালটাও আমার হয়ে এসেছে। চালটা হয়ে আসছে এটা দেখার জন্য বারবার করে হাতা দেওয়ার দরকার নেই, একবার দেখলেই এটা হয়। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য আমার গাজর ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম আর বিনসগুলো। ওদিকে আমার ভাজা রয়েইছে কাজুটা, যে কাজুটা ওই তেলে রাখা গরম মশলার সঙ্গে রেখে দিলাম। আর এরপরে এতে আমি দিয়ে দিলাম কিশমিশ। কোথায় দিয়ে দিলাম? কিশমিশ আর কাজু ভেজানোগুলো আমি গাজর আর বিনস যেখানে ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। অর্থাৎ আমার রাইসের সমস্ত উপকরণ যেগুলো আমি মেশাবো সেগুলো কিন্তু রেডি। আর এইদিকে আবারও পনিরের মশলাটা তৈরি করার জন্য খানিকটা জিরে আর মৌরি আমি তেলে দিয়ে দিলাম। ওই তেলেই ফোড়ন দেওয়ার পরে আমি এখানে কিন্তু দিয়ে দেব খানিকটা আরও একটা মশলা। সেটা হলো কি না, সেটা দেখো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে একটু টেলে নেওয়ার পর এতে আমি অ্যাড করব, কম হিটে অবশ্যই এটা করতে হবে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এটাকেও ভালো করে কষে নেব। আর কষে নেওয়ার পরে দেখো এরকম একটা তেল ছাড়বে। এই পুরো প্রসিডিওরটাই কিন্তু অল্প আঁচে করতে হবে। এদিকে আমার ফ্রায়েড রাইসের কিন্তু গাজর বিনসগুলো ভালো করে সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এতে মিশিয়ে দিলাম চিনি। আর এদিকে দেখো আদা কুচি আর লঙ্কা কুচিটাও রেডি। এতে আমি দিয়ে দিলাম 4টে টমেটোর পেস্ট। এটাকেও ভালো করে আমি কষতে দেবো। আর এখানে আমি এই যে কাজু ভাজা ও গরম মশলাটা আমি তেলে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নেবো। এই দেখো আমার ভাজা মশলাগুলো ভালো করে মিক্সিতে বাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এতে কিন্তু আমি কোনো রকম জল মেশাইনি। আর এরপরে এতে আমি অ্যাড করব কি? এতে আমি অ্যাড করব হলো খানিকটা জল। যে জলটা কিন্তু আমার এই যে মিক্সি ধোয়া, সেই মিক্সিটাই আমি ধুয়ে ওই জলটা ওটার সঙ্গে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ অত্যন্ত কম ফ্লেমে ওটা রান্না হচ্ছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি সমস্ত গাজর কুচি, ক্যাপসিকাম কুচিগুলো ভাতের মধ্যে। আর এই হিটটা একদম লোতে রেখে রেখেই কিন্তু আমি রান্নাটা করব, তাতেই কিন্তু পনিরের টেস্টটা ভালো হয়। ওদিকে আমার রাইস হয়ে গেল, আর এদিকে আমার কড়াই বসে গেছে টমেটোর চাটনি করার জন্য। লাস্টে সামান্য পরিমাণ রঙের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পনিরের তরকারিটা। আর ওইদিকে আমার চাটনি কিন্তু প্রায় শেষের পথে। আর শেষের পথে আমি এখানে অ্যাড করে দিলাম খানিক আমসত্ত্ব, যেটা আমার ভীষণই রকম ফেভারিট। আফটার 10 মিনিটস তোমরা রেজাল্টটাই দেখতে পাচ্ছ কিভাবে পনিরটা একদম জমে সুন্দর হয়ে গেছে। দেখতেই কেমন একটা বেশ মন ভরে যাচ্ছে না, মনে হচ্ছে না সত্যি সত্যিই মনে হচ্ছে ভোগের জন্যই বানানো। যেহেতু ভোগের জিনিস কখনো টেস্ট করা হয় না, সেই জন্য টেস্ট করা গেল না, কিন্তু দেখেই মনে হচ্ছে ভগবানের অসীম আশীর্বাদ, সেজন্যই বোধহয় এরকম করে রান্না করতে পেরেছি। তো যাই হোক, আর এদিকে আমার রাইসটাও রেডি করে নেব। আর এখানে দেখো এই তেলে রাখা ভাজা মশলা কিছু রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু এই রাইসের মধ্যে আবারও দিয়ে দিলাম। আর এগুলোকে ভালো করে কড়াইতে বের করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাঁড়িটা কিন্তু ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, যাতে গরম মশলার গুঁড়োগুলো ভালো করে এটার সঙ্গে মিক্সড হয়ে যায়। তো আলটিমেটাম আমার সম্পূর্ণ ভোগ রেডি, পনিরের তরকারি, চাটনি আর ফ্রায়েড রাইস।
তোমরা বলো কেমন হয়েছে। এবার শুধু ভগবানকে দেওয়ার পালা। ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 6:30, 3:30 থেকে 6:30 বেজে গেল আমার এই সম্পূর্ণ রান্নাগুলো করতে, যেহেতু একা হাতেই সবটা করতে হয়েছে। সন্ধ্যে এখন প্রায় 7টার কাছাকাছি বাজে, আর ভোগ নিবেদন করে আমি আবারও সন্ধ্যা আরতি করতে বসে পড়েছি। আবারও ভগবানকে আরও একবার পুজো নিবেদন, আমার শ্রদ্ধা নিবেদন। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর হ্যাঁ, আমার পুজোটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট দ্বারা জানাতে ভুলবেন না। আপনাদের অনেক ভালোবাসায় আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। আশা করছি এই ভিডিওটাও আপনাদের মন কেড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।